আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধে এবারের বাজেট, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ না হয় ভোটার উপস্থিতি কম, জানালেন সিইসি। চেয়ারম্যান প্রার্থীদের ৬৯%ই ব্যবসায়ী, টিআইবির বিশ্লেষণ। এবং চলতি বছর ৫০ ধরনের ওষুধের দাম বেড়েছে ১৪০% পর্যন্ত। লাগাম টানতে নীতিমালা করা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৭টা ২০ রাষ্ট্রপতি ভবনের শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদীর সঙ্গে শপথ নেন মন্ত্রী পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নরেন্দ্র দামোদর দাস মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা ৭টা ২০ দিল্লি রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরে রাজনাথ, শাহ জয়শঙ্কর সহ ক্যাবিনেটের ৭২ জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। এদের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। এর আগে শপথ নিতে সন্ধ্যা ৭টা ২০ রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা ৩বার প্রধানমন্ত্রী হলেন মোদী। ২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ। ৯,০০০ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তবে উপস্থিত ছিলেন না তৃতীয় বৃহৎ শরিক তৃণমূল। অতিথি সারিতে বসে থাকতে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকেও। শপথ অনুষ্ঠানে আসা দেশি বিদেশি বিশিষ্টজনদের নিরাপত্তায় পুরো দিল্লি জুড়ে নেওয়া হয় ৩ স্তরের নিরাপত্তা বলয়। গত ৪ জুন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ২৯৩টি আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পায় ২৩৪টি আসন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এর আগে দিল্লি সফরের দ্বিতীয় দিন ভারতীয় জনতা পার্টি বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদবানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯৬ বছর বয়সী সাবেক উপপ্রধানমন্ত্রী ও সিনিয়র এই নেতার বাসভবনে অনুষ্ঠিত সাক্ষাতে সৌহার্দ্য বিনিময় ও অতিস্মৃতি রোমন্থনের পাশাপাশি ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় লালকৃষ্ণ আদবানির মেয়ে প্রতিভা আদবানি উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল আইটিসি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। পৃষ্ঠপোষকতা নয়, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতে এবারের বাজেট বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাদের আমলে সৃষ্টি হওয়া লুটপাটের রাজত্ব নজিরবিহীন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সম্পাদকদের সঙ্গে যৌথ সভার আগে কথা বলেন ওবায়দুল কাদের। শুনলে মোদের হাসি পা, বিএনপি আবার আন্দোলন চায়। এ সময় তিনি বলেন, বিএনপি তাদের নিজস্ব লোকদের বিচার করার সাহস না রাখলেও আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। বুয়েটে কিভাবে সনি হত্যা হয়েছে তার বিচার কে করেছে? আর আবরার হত্যা যে কয়েকজন আজকে মৃত্যুদণ্ড পর্যন্ত পেয়েছে তারা সবাই ছাত্রলীগ বলে পরিচিত। বিশ্বজিৎ বিচার কি হয়নি? তাদের সময় আশরাফুল হুদা, রকিবুল হুদা, এসপি কোহিনুর,
এদের বিচার কে করেছে? বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিএনপির আমলেও ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সে সময়ে সরকার প্রধান ও অর্থমন্ত্রী তাদের অপ্রদর্শিত অর্থ সাদা করেছিলেন। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে এবং বেগম খালেদা জিও করেছে, সাদা করেন। সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী পালন উপলক্ষে 23 জুন রাজধানীতে জনসভা সফল করতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট কল্পনার ভানুষ, দরিদ্র মানুষকে শোষণের হাতিয়ার মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক, অসাংবিধানিক দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতিবাজদের ঢালাও দায়মুক্তি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সরকারের প্রস্তাবিত বাজেট দেশের নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। লিখিত বক্তব্যে নানা যুক্তি তুলে ধরে এই বাজেটকে শুধু গণবিরোধী নয়, বাংলাদেশ বিরোধী বলে দাবি করেন তিনি। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুষ। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক মন্দাত্ব আর প্রকট হবে, সামনে অন্ধকার। চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। মূল্যস্ফীতির চাপে মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কিছু নেই। বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাবিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে। সংকট থেকে উত্তরণের একটাই উপায়, দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজদের দায়মুক্তি ও আইনি ছাড় দিতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকা ঢালাও দায়মুক্তি দেওয়া হয়েছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি আমলেও এমন সুযোগ দেওয়া হয়েছিল মনে করিয়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন নেতারা। আমার ঠিক মনে নেই, মেবি ইউ আর রাইট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ওই যে কালো টাকা সাদা করার যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের উপকার হয় এমন সামাজিক প্রকল্প প্রণয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে সরকারের প্রকল্প বাস্তবায়ন ও নীতি প্রণয়ন সম্ভব বলে মনে করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। দুর্নীতি বন্ধে শুদ্ধাচার বিশেষ ভূমিকা রাখে জানিয়ে সুশাসন প্রতিষ্ঠায় সব বিভাগকে আন্তরিক হওয়ার কথা বলেন তিনি। গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। উপজেলায় এ সময় 3 গুণেরও বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে 84% প্রার্থীদের হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের তথ্যের অসামঞ্জস্য রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে বলে মনে করে টিআইবি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর মাইডাস সেন্টারে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি বলছে, গত 5 বছরে একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065%। সেখানে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সম্পদ বেড়েছে
11,666%, আর সবচেয়ে বেশি 31,900% আয় বেড়েছে বগুড়ার শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুনের। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যারা ক্ষমতা থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। আসলে সম্পদ যে তারা অর্জন করেন সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে। এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে, যে কারণে কিন্তু একেবারে সর্বোচ্চ নিম্ন পর্যায় পর্যন্ত এটা বিকশিত হচ্ছে এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে হচ্ছে। এবারের উপজেলা নির্বাচনে 69% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী, তবে 40% প্রার্থীর আয় 3 লাখ টাকার নিচে, অর্থাৎ করযোগ্য আয় না থাকা অবিশ্বাস্য বলে মনে করেন তিনি। সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থা দুর্নীতি দমন কমিশন এদের উপরে এখতিয়ার আছে, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ, যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না, সেই কারণে এটা অবারিতভাবে এইভাবে চলছে। শিক্ষিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সিংহভাগ দুর্নীতি হচ্ছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, তাই জনপ্রতিনিধি হতে শিক্ষার মানদণ্ড ঠিক করে দেওয়ার পক্ষপাতী নয় টিআইবি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি 60 থেকে 70% হলে বেশি সন্তুষ্ট হতো কমিশন। এদিকে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলার ভোট গ্রহণ হয় রোববার। নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয় 6 জন। আর এর মাধ্যমে 5 ধাপে 469টি উপজেলার ষষ্ঠ সাধারণ নির্বাচন শেষ হয়েছে। গোটা উপজেলা নির্বাচন সার্বিক শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ জানান সিএসি কাজী হাবিবুল আওয়াল। এটা তো সন্তুষ্টি, আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয় অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়, সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনের শেষ দফায় ভোটের হার কিছুটা বাড়লেও 5 দফার গড় হার 40%-এর নিচে। গত 3 বারের উপজেলা নির্বাচনের চেয়ে এবার উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটার উপস্থিতি। অবশ্য এ নিয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান সিইসি। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদেরকে কেন্দ্রে আনার যে দায়িত্বটা, এটা হচ্ছে প্রার্থীদের। প্রার্থীরা কতটা আবেদন রাখতে পারে তাদের কাছে এবং প্রার্থীদের আবেদনে ভোটাররা কতটা সাড়া দিয়ে থাকবে। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। বিভিন্ন কারণে নির্বাচন না হওয়া 26 উপজেলায় যথাসময়ে ভোট নেওয়া হবে বলেও জানান সিইসি। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সময় নাই। এবছর 50 ধরনের ওষুধের দাম বেড়েছে 140% পর্যন্ত। তাতে লাগাম টানার উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি আরও বলেন, জটিল পরিস্থিতি ছাড়া সিজারিয়ান অপারেশন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস সময় কর্মস্থলে চিকিৎসকদের না পাওয়া গেলে বরখাস্ত করা হবে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। অতি প্রয়োজনীয় অন্তত 50 ধরনের ওষুধের দাম 140% পর্যন্ত বেড়েছে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে চিকিৎসা খরচের শতকরা 63 টাকা শুধু ওষুধের পেছনেই ব্যয় হচ্ছে রোগীদের, যা অনেক দেশের তুলনায় 2 থেকে 3 গুণ। দেশে 4000 জেনেরিকের 35,000 ব্র্যান্ডের ওষুধ তৈরি হয়। এর মধ্যে 117টির দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাকিগুলোর দাম নির্ধারণ করে কোম্পানিগুলো। তাদের অতি মুনাফা বন্ধে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে হাইকোর্টকে। তাতে টনক নড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আমি এটার ব্যাপারে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। আমি এটা এখন এই মুহূর্তে এখানে বলবো না। আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে
তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি, এবং এটা আমি নিয়ে আরও গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়। একই সাথে বাড়ছে সিজারিয়ান ডেলিভারি বা অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব। সরকারি হিসেবে গত 13 বছরে সিজার বেড়েছে 37%। বেসরকারি হাসপাতালে শতকরা 83 জন নারীর অপারেশনের মাধ্যমে বাচ্চা হচ্ছে, আর সরকারিতে এই হার 36%। সিজারিয়ান অপারেশন সম্বন্ধে যেটা বলছেন, আমি কিন্তু এটা নিয়ে প্রত্যেক যেখানেই যাই আমি প্রথমেই তাদের ওটির খাতাটা দেখি কতটা সিজারিয়ান হয়, এটাকে ডিসকারেজ করে আসছি। আমিও চাই না যে শুধু সিজারিয়ান অপারেশন হোক। মন্ত্রী বলেন, অফিস সময়ে হাসপাতালে ডাক্তারদের দায়িত্ব পালনে আরও কঠোর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি সিলেটে কিন্তু কর্মস্থলে না পেয়ে সাথে সাথে সাসপেন্ড করছি। এরকম আরও ভবিষ্যতে আমি এরকম আমার প্ল্যান আছে, আমি ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে মাস জুড়ে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। কোরবানির ঈদকে ঘিরে চলমান ক্যাম্পেইনে এই সুবিধা উপভোগ করতে পারছেন ক্রেতারা। বিকাশ ঈদ কেনাকাটা নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। দেশজুড়ে বইছে পশুর হাটের আমেজ। আর কদিন পরেই কোরবানি ঈদ, আর ঈদের দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে সকলেরই। তাই তো দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাজধানীবাসী ভিড় করছে শপিং মলগুলোতে। ঈদের আনন্দঘন দিনটিকে আরো রঙিন করতে রং বাংলাদেশ নিয়ে এসেছে হালের জনপ্রিয় সব পোশাক। শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি শার্ট সহ রয়েছে বিভিন্ন কুর্তি কালেকশনও। সাথে থাকছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের দেয়া বিশেষ অফার। আমি পেমেন্ট করেছি বিকাশে, যার কারণে আমি একটু ডিসকাউন্টও পেয়েছি। তো ভালোই, আমার ফ্যামিলি মেম্বাররাও সবাই মোটামুটি এখান থেকেই কেনাকাটা করে। আমরা বরাবরের মতোই আমরা বেশিরভাগ ফ্যামিলি প্যাকেজ করার চেষ্টা করেছি। ক্রেতারাও ফ্যামিলি প্যাকেজের প্রতি খুবই আগ্রহ। আমাদের বিকাশে এখন সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে 10% হারে। প্রতিবারের মতো এবারেও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা। রং বাংলাদেশের সবগুলো আউটলেটে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন 300 টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ 30% থেকে কমিয়ে 7% করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। রাজধানী সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় সবচেয়ে বেশি। তাদের মতে রেজিস্ট্রেশন খরচ কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহী হবে। এতে অপ্রদর্শিত অর্থ তৈরি হওয়া স্বাভাবিকভাবে হ্রাস পাবে। রেজিস্ট্রেশন ব্যয় কমালে রাজস্ব আয় বাড়বে বলেও দাবি করেন তারা। এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ রাখায় সরকারকে ধন্যবাদ জানান রিহ্যাব নেতারা। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ব্যয় কমানো, এটা একটা মূল দাবি। আর অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে আবাসন খাতে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। এই অর্থ যদি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন, এই টাকা তো মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে। এবার বাজেটে সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে নগর উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের খসড়া উপস্থাপন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী আয়োজিত সেমিনারে গাজীপুর শহরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় প্রকল্প কেন্দ্রিক বিভিন্ন প্রশ্নের জবাব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ ইব্রাহিম। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি বিদেশি সিগারেটের ওপর শুল্ক আরও বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাজেট নিয়ে আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা সহ বিড়ির ওপর আরোপিত 10% আয়কর প্রত্যাহারের দাবি জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই আলোচনার সভার আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এতে বিড়ি শ্রমিকরা তাদের নানা দাবি দেওয়া তুলে ধরেন। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানি দেশীয় বিড়ি শিল্পের বাজার দখল করে নিচ্ছে। দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে কোটি কোটি টাকা ডলারে পরিণত করে বিদেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 45 টাকা থেকে মাত্র 5 টাকা বাড়িয়ে 50 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি শলাকার দাম বাড়ানো হয়েছে মাত্র 50 পয়সা। বর্তমানে নিম্ন স্তরের সিগারেট টোবাকো মার্কেটের 75% থেকে 80% দখল করে আছে এসব নিম্ন স্তরের সিগারেট। ফেডারেশনের সভাপতি বলেন, বিভিন্ন দেশ বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা প্রণোদনা দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। সরাসরি ট্যাক্স যেখানে আমাদের মাধ্যমে বাঁচতেছে, তাহলে আমরা পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব করিয়ে আমাদের দাবি আমরাই ওখানে বাস্তবায়ন করবো। তাহলে আমাদের আর পিছনে কেন করতে হবে? এই আইনগুলি সংস্কার করার জন্য সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের কমপক্ষে 3 জন শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে চাই, এবং সেটা প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। শুল্কের ভারে দেশীয় অনেক বিড়ি কারখানা বন্ধ করে দিতে হচ্ছে জানিয়ে তারা বলেন, শত শত শ্রমিক চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রথমবারের মতো নিয়ে এলো ঢালাই স্পেশাল সিমেন্ট। যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অধিক কার্যকরী এই ব্লেন্ডেড সিমেন্ট দেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা। রাজধানীর উত্তরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স কাজী স্টিল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সেলস অ্যান্ড মার্কেটিং সিনিয়র জিএম মোহাম্মদ নাসিরুল আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, সেলস অ্যান্ড মার্কেটিং ডিজিএম মোহাম্মদ জিয়াউরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেসার্স কাজী স্টিল এজেন্সির স্বত্বাধিকারী কাজী তোফাজ্জল হোসেন ও কাজী তজরুল ইসলাম সহ অন্যান্যরা। এটিএন এডুকেশন, এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এবং ব্রিটিশ বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিলেট ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে সন্ধ্যায় চট্টগ্রাম ওমেন চেম্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন লাইফস্টাইল, এটিএন মিডিয়া কমিউনিকেশন ও এটিএন এডুকেশনের সিইও সাজিদুর রহমান মুনিম। এটিএন মিডিয়া কমিউনিকেশন ও এটিএন এডুকেশনের নির্বাহী পরিচালক রুকসানা আক্তার রিনি, সিলেট চট্টগ্রাম ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পাদক লন্ডন প্রবাসী সোহেল আহমদ, মাসুদ বিউটি জোনের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের লক্ষ্য কৃতি শিক্ষার্থীদেরকে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা, বিশেষ যুক্তরাজ্য, জাপান, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়া। এ লক্ষ্যে ঢাকার পর শীঘ্রই চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ শহরে এটিএন এডুকেশনের অফিস চালুর কথা জানানো হয়। এটিএন বাংলা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল করেছেন নাজমুল হোসেন শান্তর দল। তাই প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে জিতলে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারালেও দ্বিতীয়টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে মুখোমুখি পরিসংখ্যানের হিসেব বলছে বাংলাদেশকে অসাধ্য সাধন করতে হবে। এর আগে 2 দল 8 ম্যাচে লড়েছে, যার সবকটি জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মিলাররা। নিউ ইয়র্কে রাত 8:30টায় মাঠে নামবে 2 দল।
নিউ ইয়র্কে বিশ্বকাপের বৃষ্টি বিঘ্নিত টি-20 ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। ইনিংসে শুরু করতে নামেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তবে 8 রান তোলার পরই আবারও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। বিশ্বকাপের সুপার 8-এ জায়গা পেতে বাবর আজমদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় তারা। অন্যদিকে ভারত প্রথম খেলায় হারায় আয়ারল্যান্ডকে। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে টিম ইন্ডিয়া। আজম খানের জায়গায় পাকিস্তান একাদশ এসেছেন ইমদাদ ওয়াসিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ 3 উইকেটে 68 রান। পার্টেক্স খেলার খবর। এনরিকের ইনজুরির সময়ের গোলে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের কাইল ফিল্ডে খেলার 5 মিনিটেই সেলেসাওরা এগিয়ে যায় আন্দ্রেস পেরেরার গোলে। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি 2-0 গোলে এগিয়ে নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপর আক্রমণাত্মক ফুটবলে খেলায় ফেরে মেক্সিকো। 73 মিনিটে হুলিয়ান কুইনোন্সের পর ইনজুরির সময় দলকে সমতায় ফেরান গুইলার্মো মার্টিনেজ আয়ালা, তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি লোজানোর দল। 96 মিনিটে এনরিক এনে দেন জয়সূচক গোলটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধে এবারের বাজেট, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ না হয়, ভোটার উপস্থিতি কম, জানালেন সিইসি। চেয়ারম্যান প্রার্থীদের 69% ব্যবসায়ী, টিআইবির বিশ্লেষণ। এবং চলতি বছর 50 ধরনের ওষুধের দাম বেড়েছে 140% পর্যন্ত। লাগাম টানতে নীতিমালা করা হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।